আমি তো সেই জন্য ওখানে পাই না, গ্রুপে পাই না আমি। আসছে। দুঃখিত আপনারা যারা পান না, আমি ভুলে আমার আইডি থেকে লাইভে চলে গেছিলাম। চার নম্বর, আফ্রিকার সাবসাহারা অঞ্চলের অধিবাসীদের বলা হয়, কি বলা হয়, সাভানা নাকি সাহেল? আমরা সেটা একটু শিখব। এটা আফ্রিকা মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ। এই মহাদেশের এই জায়গাটা সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি, এর উপরে 5টা দেশ আছে। এ পাশে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর উত্তরে, যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে। এটা মিশর, এটা লিবিয়া, এই জায়গাটা তিউনিশিয়া, তিউনিশিয়া, এটা আলজেরিয়া, এটা হলো মরক্কো। মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মিশর, এই 5টা দেশ, এরা হলো শ্বেতাঙ্গ, মানে শ্বেতাঙ্গ নয়, এরা ফর্সা হয়। এই মানুষগুলোর মধ্যে কালো মানুষ কম, ফর্সা বেশি। অর্থাৎ এই 5টি দেশ ছাড়া, এই 5টি দেশ ছাড়া কতজন আছে? এই 5টি দেশ ছাড়া সবই সাবসাহারা অঞ্চলের, সাবসাহারা অঞ্চলের। অর্থাৎ এই 5টি দেশ বাদ দিয়ে আফ্রিকার নিচে যা আছে সবই সাবসাহারা। এখন এই সাহারা মরুভূমি আর এই যে উত্তর আফ্রিকা, এদের মাঝে এখানে একটা ভূমির প্রাকৃতিক গঠন, সমান একটা প্রাকৃতিক গঠন আছে। এটা প্রাকৃতিক গঠন এরকমের, এবং যেই অংশটা হলো একেবারে এই জায়গা থেকে আফ্রিকা, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এই মরক্কোর দক্ষিণ ভাগ থেকে শুরু হয়ে ইথিওপিয়া পর্যন্ত, এই জায়গায় একটা ফাটলের মতো আছে। ফাটল কি, ভূমির একটা গঠন আছে, যেখানে এই ভূমির গঠনের সাথে এই ভূমির গঠন মিলে না, এই ভূমির সাথে এই ভূমির গঠন মিলে না। এবং এই সাবসাহারার এই জায়গাটার নাম হলো সাহেল। এই জন্য এই সাবসাহারা অঞ্চলের যারা অধিবাসী তাদেরকে সাহেল নামে ডাকা হয়। আর সাভানা নামে একটা অঞ্চল আছে, এটা আফ্রিকার এই কঙ্গো অঞ্চলে, এই জায়গাও আছে, এটা অস্ট্রেলিয়াতে আছে, কানাডায় আছে। এই সাভানা মানে হলো তৃণভূমি অঞ্চল, তৃণভূমি অঞ্চল। তার মানে সাবসাহারা অঞ্চলের অধিবাসীদের বা সাবসাহারা অঞ্চলকে বলা হবে সাহেল, এটা হবে উত্তর। সাভানা হলো তৃণভূমি অঞ্চল, এটা আফ্রিকার পশ্চিম আফ্রিকায় আছে, পশ্চিম আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, অনেক জায়গায়, অস্ট্রেলিয়া সহ বহু জায়গায় সাভানা আছে। তার মানে সাভানা হলো তৃণভূমি অঞ্চল।
আর সাহেল হলো এই অধিবাসীদের বলা হয়। অর্থাৎ সাহেল হলো ভূমিরূপের একটা গঠন যেটা এই উত্তর আফ্রিকা এবং সাবসাহারার মধ্যে মিলবে না। যদি আপনাকে প্রশ্ন করা হয় সাহারা মরুভূমি থেকে, সাহারা ভূমি তো 11টি দেশে, এই সাহারা মরুভূমি ছাড়াও এই দক্ষিণে যারা আছে সব সাবসাহারা, এরা সাধারণত কালো হয়, এরা সাধারণত হয় কালো। তার মানে এখানে এই আফ্রিকা মহাদেশে সোজা কথা এই 5টা দেশ ছাড়া যা আছে সব সাবসাহারা, এরা কালো হয়। সাহারা মরুভূমির ফলে এখানে প্রচুর উত্তপ্ত থাকে, আর এখানে আবহাওয়াটা একটু শীতল, এখান থেকে এখানে আবহাওয়া একটু শীতল থাকে ভূমধ্যসাগরের প্রভাবে। ক্লিয়ার? তার মানে এটার উত্তর হবে সাহেল, সাভানা হবে না। তাহলে আমরা 4 নম্বর শেষ করলাম। এবারে 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্নটা হলো 1971 থেকে 2007 সাল পর্যন্ত বন্যাগুলোর মধ্যে কোন বন্যায় সবচেয়ে বেশি মানুষ প্লাবিত হয়? সবচেয়ে বেশি মানুষ প্লাবিত হয়। এখন আপনাদের মধ্যে কনফিউশন 1988 হবে নাকি 1998 হবে, এবং অনেক বইতে একটা, বেসিক ভিউতে আর একটা, এইটা নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয় আমি জানি, এবং অনেকে এটা নিয়ে কোশ্চেন করেছেন। দেখেন 1998 সালে 68% প্লাবিত হয়, আর 88 সালে 61% প্লাবিত হয়। তাহলে প্লাবিত হয় এখানে 68% প্লাবিত, আর এই জায়গা হলো 61% প্লাবিত। এখন তাহলে অবশ্যই উত্তর হবে কোনটা? 98। এখানে 88 হবে না। বিষয়টা হলো এটা যে 88 সালের বন্যায় কিন্তু বেশি মারা গেছে, মৃত্যু বেশি হয়েছে 88 সালের বন্যায়, মৃত্যু বেশি, কিন্তু এই জন্য প্লাবিত বেশি। 88 বন্যায় সবচেয়ে বেশি মৃত্যু, এই জন্য 88 বন্যা যে প্লাবিত বেশি এমন কথা নেই। কারণ এরপরে বন্যা নিয়ন্ত্রণ অনেক কার্যক্রম গ্রহণ করার পরও 99 সালে এখানে কার্যক্রম গ্রহণ করার ফলে যে অনেক ভূমি উঁচু করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, যার কারণে এখানে মৃত্যু কম হয়েছে। কিন্তু প্লাবন যদি বলেন, যেটা হলো নদী স্বাভাবিক নদী থেকে যে 4 সেন্টিমিটার উপরে হলেই সেটা বিপদসীমা বলে, সেই বিপদসীমার দিক থেকে 98 বন্যা এখানে সবচেয়ে বেশি প্লাবিত হয়। তাই প্লাবিত এটা 98 হবে, এটা 98 সালের হবে, এটা 88 হবে না। নাম্বার 6, আপনাদের কনফিউশনের নাম্বার 6, স্যার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়? এটা কি নয়াদিল্লি নাকি গুজরাট? বিষয়টা হলো নয়াদিল্লিতে 2016 সালেও ছিল, 16 পর্যন্ত নয়াদিল্লি ছিল, এবং এটা পরীক্ষায় আসছিল। গুজরাট অপশনই ছিল না। এটা 37তমতে এই প্রশ্নটা আসছিল, এবং 37তমতে যখন এই প্রশ্নটা আসে তখন গুজরাট অপশনই ছিল না, এবং নয়াদিল্লি এটা আগে ছিল। 2016 পর্যন্ত নয়াদিল্লি ছিল, বর্তমানে গুজরাট, নয়াদিল্লি হবে না, গুজরাট উত্তর হবে। এবং 37তম যে প্রশ্নটা আসছে সেখানে কিন্তু গুজরাট অপশনে ছিল না, নয়াদিল্লি অপশনে ছিল। ক্ষয়ক্ষতি বললেও 98, শুধু মৃত্যু বেশি হয়েছে 88-তে, আর সবই হলো যে কোনো প্রশ্ন আসে 98টাই বেশি দেখাবেন।
এরপরে হলো বৃহত্তর জেলা কয়টা? এটা কি বিগত আসছিল? আমার তো মনে হয় না, অনেক কোশ্চেন করছেন। বৃহত্তর জেলা আপনাদের মধ্যে কনফিউশন হলো 17টি, 19টি নাকি 23টি। এইটা নিয়ে একটা ঝামেলা আছে যে আসলে জেলা কয়টি, বৃহত্তর জেলা কয়টা। দেখেন বাংলাদেশে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন জেলা ছিল 19টি। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন জেলা ছিল 19টি। আর এই 23টি জেলা এটা ছিল 1984 সালে, অর্থাৎ 1971-এর পর, 71 থেকে 1984 সালে এই 23টি জেলা ভেঙেই 64টি জেলা হয়। 64টি জেলা, অর্থাৎ মহকুমা ছিল আগে। 71 থেকে 84 পর্যন্ত 19 থেকে 23টি জেলা হয়েছে। 23টি জেলা থেকে 1984 সালে 23টি জেলা ভেঙে 64টি জেলা হয়, অর্থাৎ মহকুমাগুলো জেলায় পরিণত হয় 1984 সালে। আর 17টি জেলা এটা ছিল বৃহত্তর জেলা। 1947 সালে বাংলাদেশের জেলা ছিল 16টি। 47 সালে গণভোট যখন হয়, দেশভাগের সময় 16টি ছিল, তখন আমাদের সাথে যুক্ত হয়েছে সিলেট। এই সিলেট সহ আমরা হয়ে গেছি 17টি। এখন 71 সালে জেলা ছিল 19টা, কিন্তু তারা বৃহত্তর জেলা না কেন, তার একটা বিষয় আপনাদের মধ্যে আছে। 47 সালে 16টি আর এক সিলেট সহ হলে 17টি ছিল, অর্থাৎ 47 সালে ছিল 16টা। 47 সালের পর হয়ে গেছে সিলেট সহ 17টা। ওই 17টাই হলো আমাদের বৃহত্তর জেলা। এখন এই যে দুইটা জেলা বাড়ল, একটা হলো টাঙ্গাইল হয়েছিল, টাঙ্গাইল, আর একটা হলো পটুয়াখালী হয়েছিল, পটুয়াখালী। এখন পটুয়াখালী হয়েছে বরিশাল থেকে, পটুয়াখালী হয়েছে বরিশাল বৃহত্তর জেলা থেকে, তখন তার নাম ছিল বাকেরগঞ্জ। আর টাঙ্গাইল হয়েছে ময়মনসিংহ থেকে, বৃহত্তর জেলা ময়মনসিংহ থেকে হয়েছে টাঙ্গাইল। তাহলে টাঙ্গাইলের বৃহত্তর জেলা ছিল ময়মনসিংহ, পটুয়াখালীর বৃহত্তর জেলা ছিল বরিশাল। এক্ষেত্রে বৃহত্তর জেলা অবশ্যই 17টি হবে, বৃহত্তর জেলা 19টি বা 23টি হবে না। 23টি ছিল 84 সাল পর্যন্ত, যে কতটি জেলা ভেঙে 64টি জেলা করা হয়, তাহলে হবে 23টি জেলা ভেঙে 64টি জেলা করা হয়। 71 সালে মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল কয়টি? 19টি। এই 19টির মধ্যে 17টি বৃহত্তর জেলা ছিল, আর দুটি বৃহত্তর ছিল না, একটা ছিল টাঙ্গাইল, একটা ছিল পটুয়াখালী। এই দুইটা জেলা, টাঙ্গাইল হয়েছে ময়মনসিংহ থেকে আর পটুয়াখালী হয়েছে বৃহত্তর জেলা বরিশাল থেকে। কতজন আছে রে? অনেক কমে গেছে, ঝামেলার কারণে অনেকে চলে গেছে। এবারে 8 নম্বর প্রশ্ন, নম্বর 8। একজন প্রশ্ন করছেন বাক গণনায়, এটা তো বিগত প্রশ্ন ছিল না, বাক গণনায় কোনটি ব্যবহার করা হয়, কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এখন একটা হলো পাক মার্ক আর একটা হলো ক্যামেরা পদ্ধতি। আসলে কোনটা? দেখেন, পাক মার্ক আর ক্যামেরা পদ্ধতি, এই পাক মার্ক এটা প্রথাগত, সবসময় হয়। এই প্রথাগত এখান থেকেই 2015 সালে যখন বাক্সমারি হয়, সেই বাক্সমারিতে গণনা করা হয়েছে পাক মার্ক পদ্ধতিতে। প্রথাগত একটা পদ্ধতি হলো পাক মার্ক। এখন এই পাক মার্ক কিন্তু বেসিক্যালি অনেকে বলে থাকে যেটা পায়ের ছাপ। পাক মার্ক মানে পায়ের ছাপ না, কিন্তু পাক মার্ক হলো মানে পাক শব্দের অর্থ হলো এখানে এই যে পিইউজি মনে হয়, পাক হলো বাঘের স্টুল, বাঘের স্টুল। বাঘ যে মানে দৈনিক 2বার খাবার খাবে এবং 2বারই সে কী করবে? মল ত্যাগ করবে। এই মল টেস্ট করে স্যাম্পেলিং করে বের করা হয় যে কয়টা বাঘ ছিল। কিন্তু এটা আমাদের দেশে এটা পায়ের ছাপ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আপনার প্রাণীবিজ্ঞানের ভাষায় বা প্রাণীবিদ্যার ভাষায় পাক মার্ক মানে হলো বাঘের স্টুল পরীক্ষা করে
বাঘকে আলাদা করা হয়, অর্থাৎ ওই মলকে স্যাম্পলিং করে তারপরে বের করে যে এখানে এতটি বাঘ ছিল। এখন বাঘ তো আর বাঘ শুমারি, বাঘ গণনা, বাঘ শুমারি তো আপনি বাঘ কোলে করে আপনি গুনতে পারবেন না যে ভাই পাইছি যে 1 নম্বর বাঘ, এই যে 2 নম্বর বাঘ আসো, 3 নম্বর বাঘ আসো, ও তো আর বাঘ তো আপনি ধরে গুনতে পারবেন না, তাহলে তো আমরা খায় লাভ। আর আধুনিক সিস্টেমে এখন এই পদ্ধতি ব্যবহার হবে, এরা ঘোষণা দিয়েছে যে এই পদ্ধতি পরবর্তী গণনায় ক্যামেরা পদ্ধতিতে ব্যবহার করা হবে। কিন্তু 15 সালের বাঘশুমারি হয়েছে পাগ মার্কস সিস্টেমে। ক্লিয়ার? অনেকেই বলে এটা যে মানে পায়ের ছাপ বলে থাকে, আসলে পায়ের ছাপ না। এটা যারা প্রাণীবিদ্যার স্টুডেন্ট আছেন তারা এটা বিশ্বাস করবেন, আমি জানি। এরপরে হলো এই প্রশ্নটা খুব ব্যাপকভাবে এটা আলোচিত সমালোচিত, যে 2050 সাল নাগাদ বাংলাদেশে জলবায়ু শরণার্থী হবে। জলবায়ু শরণার্থী হবে কতজন? জলবায়ু শরণার্থী হবে কতজন মানুষ? জলবায়ু শরণার্থী হবে কতজন মানুষ? এই 50 সাল নাগাদ এটা একটা জায়গায় আছে 3.5 কোটি, 3.5 কোটি, আর একটা হলো 3 কোটি। 3 কোটি আর একটা আছে 3.5 কোটি। দেখেন আমাদের ভূগোল বইতে আছে জাতিসংঘ বলছে যে 2050 সালে 3 কোটি মানুষ হবে জলবায়ু শরণার্থী। এটা ভূগোলের 9ম-10ম ভূগোল বইতে আছে, একেবারে স্পষ্ট 9ম-10ম ভূগোল বইতে এই 3 কোটি রিফিউজির কথা বলা আছে। 3.5 কোটি হবে না, 3 কোটি কারেক্ট। জাতিসংঘের মতে 3 কোটি মানুষ। 10 নম্বর, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? এর পরের প্রশ্ন, আরেকজন প্রশ্ন করছে হ্যাজার্ড। হ্যাজার্ড কেমন জানি প্রশ্নটা ছিল, মানে হ্যাজার্ড কোন ধরনের আপদ নাকি, এটা কি যেন প্রশ্নটা, পুরো প্রশ্নটা যে করছিলেন ওটা আবার বলেন, কোন ধরনের আপদ মনে হয়? এটা নিয়ে কনফিউশন, একটা হলো পরিবেশগত, আর একটা হলো অবকাঠামোগত। প্রশ্নটা একটু আরেকবার করেন। হ্যাজার্ড কোন ধরনের আপদ, অবকাঠামোগত নাকি পরিবেশগত? আসলে ডিজাস্টার আর হ্যাজার্ড একটা হলো দুর্যোগ আর একটা হলো আপদ।
হ্যাজার্ডের প্রত্যক্ষ প্রভাব কোনটি? শেষ চল্লিশ। এখন দেখেন, ডিজাস্টার আর হ্যাজার্ড একটা দুর্যোগ আর একটা আপদ। এটা কিন্তু কোনো ডেঞ্জার না, বিপদ না, দুর্যোগ এবং আপদ। এবং দুর্যোগ মানব সৃষ্ট হতে পারে, প্রাকৃতিক হতে পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন, এটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আপনার মানব সৃষ্ট কিছু দুর্যোগ আছে। মানব সৃষ্ট দুর্যোগ মনে করেন বায়ু দূষণ, নোংরা করে রাখে, এটা একটা অনকাইন্ড অফ দুর্যোগ। আর হ্যাজার্ড হলো আপদ। এটা মানে দুর্যোগটা হলো মানব সৃষ্ট, প্রাকৃতিক দুইটাই। আর আপদটা হলো আননোন, এটা আপনি মেজার করতে পারবেন না। যেটা এদের কী ধরনের একটা মানে কী ধরনের হ্যাজার্ড হবে তা বুঝেন না। আমি আপনাকে বুঝাই যে যেমন দেখেন সাইবেরিয়া, আমি কী করে বোঝাই, ধরেন আপনার এই একটা নদী, এখানে গ্রাম আছে, এই পাশে গ্রাম নাই। এখন নদীটা এদিকে ভাঙতেছে, এইটা ভাঙতেছে, এবং এই যে ভাঙতেছে এটা কিন্তু কখনো দুর্যোগ বা আপদ হবে না। কারণ এখানে যে ভাঙতেছে সেখানে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ এখানে কোনো বাসভবন নাই, এখানে চাষাবাদ হয় না, এখানে মানুষ বসবাস করে না। এই যে ভাঙতেছে এটা কখনো বিপদ বা আপদ হবে না। যদি এখানে ভেঙে যায় তাহলে কিন্তু এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা কিন্তু এখানে নদীটা দেখছে যে এখানে যাচ্ছে, এখানে ভাঙার কোনো আশঙ্কা নাই, তারা এখানে গিয়ে বাড়িঘর করছে। কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, যে কোনো পরিবর্তনের ফলে এখানে ভাঙন শুরু হয়ে গেল। এইটা হবে হ্যাজার্ড, আপদ। এই একটা রাস্তা আপনি যাচ্ছেন, এই রাস্তা যাচ্ছেন, আপনি এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে সামনে ভূমিকম্পের ফলে রাস্তাটা ভেঙে যাবে। রাস্তাটা এখানে ভূমিকম্পের ফলে ভেঙে গেছে, আপনি জানতেন না। আপনি তো জানেন যে এখানে রাস্তা, আমি যাব, চলে যাব। এই যে ভেঙে গেছেন, এটা ওয়ান কাইন্ড অফ কি হ্যাজার্ড। অর্থাৎ সেখানে ঝুঁকির আশঙ্কা থাকে, বাট কখনো কি না, বিষয়টা আননোন। আশঙ্কা থাকে যে এটাই হতে পারে, রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা ওয়ান কাইন্ড অফ কি আপদ। এখন প্রত্যক্ষ প্রভাব বলছে আর পরোক্ষ প্রভাব। এই প্রত্যক্ষ প্রভাবটা এটা পরিবেশগত প্রভাব, পরিবেশগত প্রভাবটা পড়ে। আর পরোক্ষ প্রভাবগুলো যদি বলতো তাহলে দুর্ঘটনা ওগুলো অবকাঠামোগত হইতো। প্রত্যক্ষ বললে সেটা অবশ্যই পরিবেশগত, আর পরোক্ষ বললে সেটা হলো অবকাঠামোগত। এখন প্রত্যক্ষ প্রভাব কি, নদীতে ভাঙন হবে, এটা স্বাভাবিক। নদীতে ভাঙন হবে এটা স্বাভাবিক, কিন্তু এই ভাঙনটা আমার জন্য ক্ষতির কারণ কিনা। সাইবেরিয়াতে প্রচুর বরফ পড়ে। এখন এই বরফ পড়ে, এখানে তো মানুষই বসবাস করে না, তাহলে এটা তো কখনো আপদও না, বিপদও না। ওখানে ওর কাজও বরফ পড়তে সমস্যা নেই। কিন্তু সেই বরফটা যদি আজকে পঞ্চগড়ে পড়ে, সেইটা আশঙ্কার বিষয়, এবং সেইটা তখন হবে কি আপদ। কারণ পঞ্চগড়ে তো আর বরফ পড়ার কথা না, বরফ সাইবেরিয়াতে পড়তেছে, কোনো সমস্যা নেই, এটা আমাদের আপদও না, কিছু না। কিন্তু এটা যখন পড়তে পড়তে যখন পঞ্চগড়ে চলে আসবে, তখন সেটা আপদ হবে। কথা কি বুঝতে পারছি? তার মানে প্রত্যক্ষ প্রভাব বললে এটা পরিবেশগত, পরোক্ষ বললে হয়তো সেটা অবকাঠামোগত। একজন কোশ্চেন করছেন জিপিএস ভার্সেস জিআইএস। এখানে বেসিক্যালি পি ফর পজিশনিং,
পি ফর পজিশনিং আর আই ফর ইনফরমেশন। যেখানে তথ্য নিয়ে সংক্রান্ত বিষয় থাকবে আর যেখানে অবস্থানগত বিষয় থাকবে, দুইটা পার্থক্য হবে। অবস্থানগত বিষয় হলো জিপিএস আর ইনফরমেশনগত বিষয় হলো জিআইএস। কোভিড সিচুয়েশন কি হ্যাজার্ড বা ডিজাস্টারের সাথে রিলেট করা যায়? কোভিড হলো ডিজাস্টার। কোভিড না, কোভিড আচ্ছা মানব সৃষ্ট আর হলো আপনার প্রাকৃতিক। না, এটা হ্যাজার্ড হবে। এটা যদি ক্ষতির শিকার না হইতো তাহলে এটা কি হইতো? ডিজাস্টার হইতো। হ্যাজার্ড, কোভিড হ্যাজার্ড। খুব ভালো কোশ্চেন করছেন। কোভিড হ্যাজার্ড হবে, কারণ এটা কি করোনা না? করোনা তো অনেক আগেই ভাইরাসটা ছিল। করোনা ভাইরাসটা তো আগে থেকেও ছিল, কিন্তু এটা তো তখন কি হয় নাই, 1985 না 86-তে আবিষ্কার করছিল না একবার, 60 সালে করছে একবার, কিন্তু তখন তো এটা হ্যাজার্ড হয় নাই। কোভিডকে ডিজাস্টার, কোভিড সিচুয়েশন কি হ্যাজার্ড ডিজাস্টারের সাথে রিলেট করা যায়? এটা মহামারী, এখন আমরা তো দুর্যোগ বলি আর কি, আমরা মুখে মুখে বলি এটা দুর্যোগ, আসলে এটা দুর্যোগ না, এটা হ্যাজার্ড, আপদ। এটা সম্পর্কে কেউ জানতো না। ভূগোল, ভূগোল থেকে 5টা অধ্যায়। সিলেবাস দেখছেন কিনা? ভূগোলের 5টা অধ্যায়। ভূগোলের অধ্যায়গুলো কি কি আছে? একটা হলো বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, বিডি ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থান সীমানা, অবস্থান সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক, ও ভূরাজনৈতিক গুরুত্ব। ভূরাজনৈতিক গুরুত্ব মানে এই বিষয়টা হলো, যদি বলেন এটা হলো প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়েছে। প্রাকৃতিক ভূগোল এখান থেকে বলছে যে 2 নম্বর থাকবে। আমাদের সিলেবাস লেখা শেষ। 1 নম্বর প্রশ্নের সীমানা লেখা শেষ। এখন এখানে হলো ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক সীমানা, অঞ্চল ভিত্তিক, বিভিন্ন অঞ্চল এখানে আসবে, পারিবেশিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব। আপনার এটা প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ ভূপ্রকৃতি এখানে গুরুত্বপূর্ণ। ভূপ্রকৃতি, এখন ভূপ্রকৃতি আছে বাংলাদেশের, ভূপ্রকৃতি আছে এশিয়ার, ভূপ্রকৃতি আছে ইউরোপ, ভূপ্রকৃতি আছে আফ্রিকা। এই ভূপ্রকৃতিগুলো এটার অন্তর্ভুক্ত হবে এবং সেখানে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশ। এবং বাংলাদেশের সীমানা, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে যেটা আছে অর্থাৎ বনজ সম্পদ এর মধ্যে হবে। বাংলাদেশের বনজ সম্পদ ও ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ায় অবস্থিত, বাংলাদেশের যে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মধ্যে যেটা অবস্থান সেইটা হবে এটার মধ্যে। অর্থাৎ ভূপ্রকৃতি, বাংলাদেশের মোট ভূপ্রকৃতিটাই এখানে চলে আসবে। পাশাপাশি এইসব ভূপ্রকৃতি পড়তে হবে এবং এইসব অঞ্চল, কোন অঞ্চলে কোন দেশ আছে, অঞ্চল ভিত্তিক এখানে পড়তে হবে। কিন্তু আমাদের অঞ্চল সাধারণত আমরা ইন্টারন্যাশনালে পড়ে থাকি। 2 নম্বর, তবে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা, এবং এই ভূপ্রকৃতি বাংলাদেশ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। নাম্বার 2 হলো অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ। অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ
ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব, সম্পদের বন্টন ও গুরুত্ব। এখানে বিষয় হলো পুরো বৈশ্বিক সম্পদ বিষয়টা পড়তে হবে। এখান থেকে 2 নম্বর আসে, বৈশ্বিক সম্পদে গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক সম্পদ কি? যেমন নদী, সাগর, মহাসাগর, নদী, সাগর, মহাসাগর, তারপরে হলো গ্রহ, যে আমাদের যে গ্রহ, এই পৃথিবী কিন্তু একটা সম্পদ। গ্রহ, সমুদ্র সীমা, সমুদ্র সীমা, তারপরে বিশ্ব বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কিন্তু সম্পদ। তারপর হলো ভূপ্রকৃতি, ভূমণ্ডল, ভূমণ্ডল। এবং এটার জন্য বেশি গুরুত্ব দিতে হবে ইন্টারমিডিয়েটের, অর্থাৎ এইচএসসি ভূগোল, এইচএসসি ভূগোল প্রথম পত্র। এই বইটা আমাদের অনেক লাগবে। এই অধ্যায় যখন আমরা পড়তে যাব, এই অধ্যায়ের গুরুত্ব অনেক লাগবে। আর এইটার জন্য এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র লাগবে কিছুটা, 2-1টা অধ্যায় লাগবে, 2-1টা অধ্যায়। তবে এটার জন্য বই কেনার দরকার নাই, যদি কারো কাছে থাকে তাহলে তো ভালো। আর এই বইটা কিনতে হবে মাস্ট। এবছর কিন্তু এই ইন্টারমিডিয়েট ভূগোল থেকে 3টা প্রশ্ন আসছে এই বছরও। ওই যে মেঘ কিন্তু নবম দশম ভূগোলের টপিক না। মেঘ থেকে একটা প্রশ্ন আসছে। তারপর হলো আইসোবার একটা আছে না, আইসোবার নাম, আইসো কি যেন একটা আছে না, আইসোবার একটা আসছে, সেটা এখানের প্রশ্ন। আর একটা প্রশ্ন যেন কোনটা, অর্থাৎ 3টা প্রশ্ন এখান থেকে আসছে ইন্টারমিডিয়েট ভূগোল থেকে। এখন দেখেন এখানে ভূপ্রকৃতির গুরুত্ব বেশি। আর এই জায়গাটা হলো এই বৈশ্বিক সম্পদের মধ্যে, এখানে বৈশ্বিক সব কিছু আছে। যেমন বনজ সম্পদ, এটাও কিন্তু বৈশ্বিক সম্পদ। বিশ্ব বনজ সম্পদ, বিশ্ব পাহাড়, এই পাহাড় পর্বত, এগুলো কিন্তু বৈশ্বিক সম্পদ। তিন নম্বরে আছে বাংলাদেশ বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া, জলবায়ু। বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ু। এখানে গুরুত্বপূর্ণ হলো আবহাওয়া ও জলবায়ু। এবং এটার যত প্রশ্নে যাবত আসছে নবম ভূগোল থেকে আসছে। এটার জন্য নবম ভূগোল খুব গুরুত্বপূর্ণ। নবম ভূগোল থেকে এখানে প্রশ্ন আসছে এই আবহাওয়া জলবায়ু, যেমন আপনার এই বৈশ্বিক উষ্ণতা, এটা এর মধ্যে থাকবে। এবং এই অধ্যায়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি এটা 4 নম্বর হবে, আমি 3 নম্বর লিখে ফেলছি। আচ্ছা 4 নম্বর, 3 নম্বরটা পরে লিখতেছি। এই অধ্যায়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং যদি দেখেন আপনি এই 4 এবং 5, আমি 3 নম্বর পরে আসতেছি। 5 নম্বর হলো দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা। এই অধ্যায়টা আর এই অধ্যায়টা, এই 2টা অধ্যায় থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। গত 60টি প্রশ্নের মধ্যে, অর্থাৎ আপনি দেখেন 60টি প্রশ্নের মধ্যে 25টি প্রশ্ন আসছে এই 4 এবং 5ম অধ্যায়, 4র্থ প্লাস 5ম অধ্যায় থেকে। 4র্থ এবং 5ম অধ্যায় থেকে। এবং এখান থেকে সবচেয়ে বেশি আসে 5ম অধ্যায়, এই 25টার মধ্যে বা 5ম অধ্যায় বেশি। এখন আপনি যখন দেখবেন যেমন নদী ভাঙন, যেটা আর দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে দুর্যোগ সব পড়বে। আর এখানে আবহাওয়া জলবায়ুর মধ্যে বৃষ্টিপাত, যেমন বৃষ্টিপাত, এটা আবহাওয়া জলবায়ুর মধ্যে। মেঘ, এটা আবহাওয়া জলবায়ুর মধ্যে। এই যে তুষারপাত, এটা আবহাওয়া জলবায়ুর মধ্যে। আপনার ধরেন বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, এই বায়ুর চাপ, তাপ, বায়ু সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন থাকে। বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ুর গতি, বায়ুমণ্ডল, এই বায়ু থেকে প্রশ্ন থাকেই সবসময়। এগুলো সব কিন্তু এই আবহাওয়া জলবায়ুর অন্তর্ভুক্ত। উষ্ণতা ওটার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই 2টা অধ্যায় থেকে
সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং 25টি প্রশ্ন 60টির মধ্যে এখানে, এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়লে এই পঞ্চম অধ্যায়টা গুরুত্ব দিয়ে পড়তে হবে। তৃতীয় অধ্যায় আসি। তৃতীয় অধ্যায়টা হলো বাংলাদেশের পরিবেশ। বাংলাদেশের পরিবেশ লেখা আছে প্রকৃতি, প্রকৃতি ও সম্পদ। তারপরে হলো প্রধান চ্যালেঞ্জ, প্রধান চ্যালেঞ্জ সমূহ। বেসিক্যালি আপনি যদি আলাদা করতে চান আলাদা করতে পারবেন না, কিন্তু তারপর আমাদের এখানে আলাদা করতে হয়। এই প্রকৃতি ও সম্পদ, এই সম্পদের মধ্যে খনিজ সম্পদ আসবে, এটার মধ্যে আসবে বনজ সম্পদ, এটার মধ্যে কৃষি সম্পদ, এটার মধ্যে ধরেন মৎস্য সম্পদ। কৃষি আর মৎস্য তো একটার মধ্যেই, খনিজ, বনজ, কৃষি, বনজ, কৃষি, মৎস্য, এবং এখান থেকে আসছে বহুত, এখান থেকে প্রশ্ন আসছে। প্রকৃতি বললে ধরেন নদী, সমুদ্র সীমা, নদী, সমুদ্র সীমা, পাহাড় পর্বত, পাহাড় পর্বত। এখন সবচেয়ে বেজার বিষয় হলো যে আপনার 1 এবং 3 এই দুইটা হলো এক ধরনের প্রস্তুতি, এক ধরনের প্রস্তুতি 1 এবং 3। এবং এটার জন্য বাংলাদেশ নিয়ে যে কথাগুলো লেখা আছে আপনার নবম দশম ভূগোলে, সেই বিষয়গুলো এখানে হবে। বাংলাদেশ নিয়ে যত কিছু আছে নবম দশম বইতে, বাংলাদেশ বিষয়, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের বনজ সম্পদ, বাংলাদেশ কৃষিমাত, বাংলাদেশের বৃষ্টিপাত, এই বাংলাদেশ সংক্রান্ত যা আছে এই সব হলো 1 এবং 3 অধ্যায়। অর্থাৎ এই দুইটা পড়লেই নবম দশম ভূগোল পড়লে, আর সাথে যদি এইচএসসি ভূগোল প্রথম, এইচএসসি দ্বিতীয়, এখানে এইচএসসি দ্বিতীয়টার গুরুত্ব সবচেয়ে বেশি। এইচএসসি দ্বিতীয় এইটা হলো 1 এবং 3 অধ্যায়ের জন্য, এবং এই দুইটার প্রিপারেশন একই ধাঁচের। এবং এখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে আপনার এখানে 4-এর মধ্যে অন্তপক্ষে 3 নম্বর পাওয়া যাবে বাংলাদেশ থেকে, আর 1 আসবে হলো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। আন্তর্জাতিক যেমন নীলনদ, এই আন্তর্জাতিক, যেমন আপনার ব্ল্যাক ফরেস্ট, এটা আন্তর্জাতিক প্রশ্ন, যেমন সাহেল আসছে, এটা আন্তর্জাতিকের প্রশ্ন। তাহলে এটার প্রস্তুতির জন্য সহজ হলো বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ লেখা থাকবে নবম দশম এইচএসসি ভূগোল এবং নবম দশম ভূগোল থেকে, এটা দেখতে হবে। আর 4 এবং 5 এই দুইটার প্রস্তুতি এক ধরনের, এই দুইটার প্রস্তুতি হলো এক ধরনের। এটার জন্য একটু ভাস্ট পড়তে হবে। এটার জন্য যা পড়তে হবে, প্রথমে নবম দশম পড়তে হবে দুর্যোগ নিয়ে, এরপরে হলো এইচএসসি ভূগোল থেকে কয়েকটা অধ্যায় পড়তে হবে। এইচএসসি ভূগোল আমি যখন ওই অধ্যায় টাচ করব তখন শুরুতেই আমি ওই স্টাডি ব্যাগটা দিয়ে দেবো যে কোন জায়গা থেকে পড়তে হবে। তারপরে হলো এখান থেকে একটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সমীক্ষা। সমীক্ষা 2020 পড়ি বা 21 পড়ি, 21 তো বের হয় না, এখনও 20 বের হয়েছে। এই যে দেখেন সেন্দাই ফ্রেমওয়ার্ক নামে একটা প্রশ্ন ছিল, সেন্দাই ফ্রেমওয়ার্ক একবার আসছে না, এটা কিন্তু একেবারে এই যে অর্থনৈতিক সমীক্ষা 4-5 পৃষ্ঠা পড়লেই এনাফ। অর্থনৈতিক সমীক্ষাটা দেখে ওখান থেকে পড়লে 1-2টা প্রশ্ন পাওয়াই যাবে। ওই যে হ্যাঁ, এই অর্থনীতির সমীক্ষা থেকে যারা খুব চালাক, রিটেনে তো এটা লাগবেই, রিটেনে এখান থেকে প্রশ্ন আসবেই, কোনো কথা নাই, এখান থেকে রিটেনে প্রশ্ন হবেই। কিরে এখান তো পৃষ্ঠাগুলো ছিল কেমনে, পৃষ্ঠাগুলো গেল ভাই আল্লাহ। এই দেখেন এখানে আমি যে উল্টাচ্ছি, এই বিষয়গুলো সবগুলো কিন্তু পরিবেশের। গতবার যে আসছিল সেন্দাই ফ্রেমওয়ার্ক, এখানেই আছে সেন্দাই ফ্রেমওয়ার্ক সম্পর্কে, এই দুর্যোগ নিয়ে খুব আলোচনা আছে। আপনাদের কাছে যদি অর্থনীতি সমীক্ষা থাকে 228 পৃষ্ঠা, ওখানে যাবেন, 228 পৃষ্ঠায় অর্থনীতি সমীক্ষা 2020। এবং যারা খুব চালাক তারা কিন্তু ওই অর্থনীতি সমীক্ষা থেকে ওই চ্যাপ্টারটা পুরোটা পড়ে ফেলবে, এবং ওখান থেকে রিটেন এবং প্রিলি সবসময় এখান থেকে প্রশ্ন কমন আসবে। প্রিলি বলি আর রিটেন বলি, এখান থেকে প্রশ্ন আসবেই। এখন দেখেন আমি আপনাদের কমেন্ট একটু পরে দেখতেছি। সমীক্ষা 2020 এটা দুর্যোগের জন্য লাগবে, আর এখানে 2টা মিনিস্ট্রির তথ্য আমরা পড়ব। সেটা হলো 2টা মিনিস্ট্রি, একটা হলো ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এটার ওয়েবসাইট ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আরেকটা হলো
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এবং এইটা আমার উপরে ছেড়ে দেন, ইনশাল্লাহ আমি এখান থেকে গুছাই দেবো। ইনশাল্লাহ কোন জায়গায় কতটুকু দেখতে হবে এটা আমি দেখাই দেবো। এখন দেখেন, এই 4 এবং 5 এটা এক ধরনের হয় এবং তার জন্য এইটা, এবং এই কয়েকটার মধ্যে 4 এবং 5 এটার সবগুলো বিষয় রিটেনে লাগে। রিটেনে এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে প্রশ্ন আসে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে কর্মসূচি আসে। অর্থাৎ রিটেনে এটার বিশেষ করে পঞ্চম অধ্যায় রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমনি রিটেনে তেমনি প্রিলিমিনারি, দুইটার জন্যই পঞ্চম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি হন তাহলে আমি পঞ্চম অধ্যায়টাই হয়তো আগে পড়াবো। তবুও আমাদের শুরু করতে হবে। শুরু করার জন্য আমরা শুরু থেকে একটু যাব, 1-2টা অধ্যায় দেখতে হবে, তারপরে আমরা পঞ্চম অধ্যায় যাব না। বিষয়টা হলো যে এই 2টা অধ্যায় সবচাইতে গুরুত্বপূর্ণ ভূগোলের মধ্যে। এখন দ্বিতীয় অধ্যায় যেটা আছে এইটা হলো একটু সবচেয়ে কঠিন। দ্বিতীয় অধ্যায় এইটা হলো সবচাইতে কঠিন, সবচেয়ে কঠিন চ্যাপ্টার হলো দ্বিতীয় অধ্যায়। এবং এই কঠিন অধ্যায়টা হলো যে আপনার যত হাবিজাবি জিনিস আছে, যেমন দেখবেন আপনার নদী, নদী কোন আকৃতির, এটা কি ভি আকৃতির না ইউ আকৃতির উপত্যকা, নদী, মালভূমি, তারপরে ভূমির গঠন, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, শিলা, পাহাড়, পর্বত, এইগুলো নিয়ে হলো দ্বিতীয় অধ্যায়। পাহাড়, পর্বত মানে যত ভৌত বিষয়গুলো আছে, হ্যাঁ, মালভূমির গঠন, তারপরে হলো আপনার এই যে শিলা, পাহাড়, চ্যুতি, স্তূপ, ল্যাকোলিথ, মানে এটা পড়তে গেলে মাথা ধরে যায়। এবং এখান থেকে 2 নম্বর পরীক্ষা আসে, 2 নম্বর এখান থেকে আসে। মানে এই ভূগোলের মধ্যে সবচেয়ে কঠিন হলো দ্বিতীয় অধ্যায়। এবং অনেকে করে কি দ্বিতীয় অধ্যায়টাই অনেক সময় ব্যয় করে ফেলে, কিন্তু নম্বর কত? 2 নম্বর, কিন্তু 2। কিন্তু 1 এবং 3 এটা খুব ইন্টারেস্টিংভাবে পড়া যায়। 4-5 এটা হলো একটু জোর দিয়ে পড়তে হয়, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এই 5টা অধ্যায়ের মধ্যে রিটেনের জন্য 4 এবং পঞ্চম অধ্যায় এই 2টা গুরুত্বপূর্ণ। ওকে, আপনাদের কোয়েশ্চেন দেখি। 4 ও 5-এর জন্য কোন বই পড়বো? নবম দশম বইও পড়বো, যেখানে দুর্যোগ এবং জলবায়ু নিয়ে আছে। এসএসসি ভূগোলটাও প্রথম পত্রটাও, এখানে প্রথম পত্রটা পড়বো। আর সমীক্ষা 2020 অথবা 21 তো বের হয় নাই, এখন 20ই পড়তে হবে। আর এই 2টা মন্ত্রণালয়। ওকে, তারপর হলো পড়ানোর পিডিপি দিলে ভালো হয়, পিডিপি না পিডিএফ ভাই, পিডিএফ দিলে ভালো হয়, ওটা পিডিপি না। আচ্ছা, তাহলে সমীক্ষা পাবো কোথায় ভাই? সমীক্ষা অবশ্যই আপনারা কিনে ফেলেন, সমীক্ষা আপনারা যে কোনো দোকানে পাবেন। আমি কিন্তু পড়াতে গেলে, বাংলাদেশ বিষয় বলে পড়তে গেলে প্রচুর সমীক্ষার তথ্য লাগবে, সমীক্ষার তথ্য প্রচুর লাগবে যখন বাংলাদেশ বিষয় বলে পড়তে যাব। অর্থ সমীক্ষা বইটির লেখক কেউ না ভাই, এটা পরিকল্পনা মন্ত্রণালয় প্রকাশ করে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনি গেলে এখানে 20 সালের পাবেন। এটা আপনি পিডিএফ ডাউনলোড করে 600 পৃষ্ঠার মতো হবে মনে হয়, সেটা প্রিন্ট দিয়ে নিতে পারেন, অথবা এর একটা 100 টাকা দিয়ে কিনতে পারেন, 100 টাকায় পাওয়া যাবে। নীলক্ষেতে অর্থনীতি সমীক্ষা 2020 বললে এটা পাওয়া যাবে। এটা অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় প্রকাশ করে। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় 2টার ওয়েবসাইটেই পাওয়া যায়। বেসিক্যালি পরিকল্পনা মন্ত্রণালয় পাওয়া যায়। ওকে, তারপরে হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, না ওটা আমরা পড়ানোর সময় বলবো না, ওটা কি করানোই 4-5 পড়ান। আচ্ছা ঠিক আছে, পঞ্চম অধ্যায় আগে পড়ান। আপনার লেকচার বেসিক ভিউ পড়লে হবে না। বেসিক ভিউ পড়লে আসলে ভাই পাস করার জন্য তো আপনি যে কোনো জিনিস পড়লেই হবে। পিলি পাস করতে হলে আপনি যে কোনো বই, যে কোনো গাইড পড়লেই হবে। আমাদের এখানে পড়ানোর উদ্দেশ্যটা হলো যাতে আপনি মনে থাকে এবং আপনার পড়াটা হয়। অনেক হয়েছে যে বাসায় পড়েন না, তাদের জন্য হলো আমাদের এই গ্রুপটা। এখন আমি এটা না যে আমি আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, যে নাইমের কাছে পড়তেছি, নাইমে মনে কোশ্চেন দিয়ে দেবেন না, এই ধারণাটা ভুল। আপনার যদি ধারণা করেন যে না নাইমে সব শেষ করে দেবে, সেটা না। আপনার কথা হচ্ছে এখানে জাস্ট মনে রাখার জন্য কিছু জিনিস আমরা পড়বো, কনফিউশন থাকবে, তারপরে হলো কোনো কিছু হলো আপনার পড়া হয় না, পরীক্ষা হয়, এই আর কি, আপডেট থাকার জন্য আর কি। আর কিছু গাইডলাইন, যেমন গাইডে লেখা থাকবে না যে এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এই গাইডে লেখা থাকে, হয়তো বেসিক ভিউতে লেখা থাকে যে লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। সব বইতে বেসিক ভিউ না, কিন্তু আমি এখানে বললাম যে এটা লিখিতের জন্য ইম্পর্ট্যান্ট।
ওকে, বাংলাদেশে কৃষি সম্পদ ওই যে তৃতীয় অধ্যায়ের মধ্যে বনজ সম্পদ, কৃষি সম্পদ এতে লিখছি। ওকে, 2021-এর অর্থনৈতিক সমীক্ষা 2020-এরটা বেরোছিল গত বছরের নভেম্বরে। 21 সালের অর্থনৈতিক সমীক্ষা এখন পর্যন্ত বের হয় নাই। তবে আপনারা যারা বুদ্ধিমান, যারা আসলে এখন একটা বিষয়, আপনি ডিসাইড করেন যে আপনি কি করতে চান। ডিসাইড ফার্স্ট যে আপনি কি বিসিএসকে সিরিয়াসলি দিবেন। আমি তো সিরিয়াসলি দেখতে চাই না। আমি দেখি যেখানে এখন বর্তমানে আমার গ্রুপের 900 জন, আমি যখন লাইভটা শুরু করছি গ্রুপের 900 জন এই মুহূর্তে অনলাইনে আছে, কিন্তু ক্লাস করতেছেন মাত্র 326 জন। গ্রুপে কিন্তু আপনি আছেন, গ্রুপের যারা মেম্বার 1600 মেম্বার, তার মধ্যে 900 জন আছে বর্তমানে অ্যালাইভ, তারা ফেসবুকে এখন আছেন, কিন্তু ক্লাস করতেছেন মাত্র 326 জন। আপনি দেখেন যে আসলে আপনি কতটা সিরিয়াস, সেটা হলো বিষয়। এখন যদি আপনি বিসিএসটা সিরিয়াসলি দেন, বিসিএসটা যদি সিরিয়াসলি দেন তার জন্য কিছু কাজ আছে। আর যদি বিসিএসটা বলেন যে আমি পড়লাম হইলো হইলো না হলে না, সেটা আপনার বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, আমার নৈতিকতার দিক থেকে আমি বলবো এই কথাটা আপনি শুনলে শুনেন, না শুনলে না, বিসিএস যে সিরিয়াসলি দিবেন, সমীক্ষার জন্য অপেক্ষা না করে এই জুলাই মাসের 1 থেকে 31 জুলাই, 31 তারিখ, এখানে প্রতিদিন সমীক্ষার তথ্যগুলো অর্থ বাণিজ্য পাতায় আসে, অর্থ ও বাণিজ্য পাতায়। এবং প্রথম আলো পত্রিকার অর্থ বাণিজ্য পাতা, যদি আরও না চান তাহলে বণিক বার্তা, এই বণিক বার্তা পত্রিকায় সমীক্ষা কিন্তু প্রকাশ হচ্ছে। 30শে জুন অর্থ বছর শেষ, এখন সব হিসেব মন্ত্রণালয়ের কাছে চলে গেছে। যে কোনো বিষয়ের আমাদের মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আমরা রিপোর্ট কিন্তু 30শে জুনের আগে দিয়ে দিয়েছে যে আমার মাঠ পর্যায়ে কত টন আমার চাল আছে, কত টন খরচ হয়েছে, আমি দিয়ে দিয়েছি। তার মানে 30শে জুনের আগে সবাই হিসেবটা পাঠায় দেয়, এবং ওই ডিপার্টমেন্টগুলো 30শে জুনের পর এই 31 জুলাইয়ের মধ্যে এখানে প্রকাশ করে। আর সেইটাই পত্রিকার অর্থ বাণিজ্য পাতায় আসে। যেমন আজকের পত্রিকায় একটা তথ্য আসছে না, আজকের পত্রিকার তথ্য আসছে যে আপনার রেমিট্যান্স $2477 প্রবাসী আয়। এই প্রবাসী আয় 2021 অর্থ বছরে, 20-21 অর্থ বছরে আমাদের মোট $2477 হলো প্রবাসী আয়, এবং এটা গত বছরের চাইতে 36% প্রবৃদ্ধি হয়েছে। 36% প্রবৃদ্ধি, অর্থাৎ 2019-20 অর্থ বছরে যে আয় হয়েছে তার চাইতে 20-21 অর্থ বছরে 36% প্রবৃদ্ধি হয়েছে। এখন যে চালাক সে কী করবে, প্রবৃদ্ধি 36%-এর আগে নোট করবে, আর যে মোটামুটি দেখে সে আগে এটা মুখস্থ করে ফেলাবে, এটাও পড়বে না। যে আর একটু চালাক সে এইটা পড়বে যে অর্থ বছরে এত ডলার প্রবাসী আয় এবং প্রবৃদ্ধি 36% প্লাস। এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হলো একটা ডেটার খাতা বানাবেন। এই খাতাটা আপনারা যারা 43তম লিখিত দিবেন তাদের জন্য মনে করেন এটা আপনার কাজ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আপনি কমপক্ষে 25% আগায় যাবেন, 25% আগায় যাবেন 43তম যারা লিখিত দিবেন। ডেটার খাতা বানাবেন, সেখানে 1 থেকে 31 জুলাই, এই জুলাইয়ের অর্থ বাণিজ্য পাতার তথ্যগুলো আপনি নোট করবেন, 2 কালিতে নোট করবেন। এই ডেটার ছোট্ট একটা খাতা বানায় হয়তো ওখান থেকে নোট করবেন, নয়তো ওই নিউজটাই কেটে ওখানে ছাপ্পা দিয়ে লাগাই দেবেন। অর্থাৎ এর মধ্যে শেয়ার বাজারটা দেখবেন না, শেয়ার বাজার এখানে দরকার নেই। অর্থ বাণিজ্য পাতা নেবেন, তবে শেয়ার বাজার না, শেয়ার বাজার এখানে ইনক্লুড হবে না। কথা ক্লিয়ার? এখানে 2টা পাতা দেখবেন, অর্থ বাণিজ্য পাতা আর হলো শেষ পাতা। প্রথম আলো পত্রিকার শেষের পাতার ইনসাইডে কিছু খবর থাকে, সেটা অর্থনৈতিক সমীক্ষা থাকে, এবং অর্থনৈতিক সমীক্ষার খবরগুলো এই জুলাই মাসে ছাপা হবে। প্রত্যেক বছর দেখতেন আপনি অর্থনৈতিক সমীক্ষা, আপনি আগে দেখবেন যে জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রকাশিত হতো, তারা ওই 30শে জুনের মধ্যে রিপোর্টটা নিয়ে তারা প্রকাশ করে দিত। আর এখন ওগুলো হলো পত্রিকায় একদিন, ওরা তো একদিনে সব দিতে পারে না, এই জন্য ওরা ওখান থেকে জিনিসগুলো একদিন করে ছাপায়, এবং এগুলো খাতায় লিখে রাখবেন। আর 2020 সালের যে অর্থনৈতিক সমীক্ষা, সেটা পারলে 100 টাকা দিয়ে কিনে ফেলবেন। যদি কারো কাছে সুযোগ থাকে তাহলে এটা 100 টাকা দিয়ে কিনে রাখবেন, টেবিলে রাখবেন। এই সমীক্ষার এখানে 17টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। কিছু আছে অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, শিশু মৃত্যু নিয়ে একটা টপিক দেখবেন, নারী ক্ষমতা নিয়ে টপিক, জলবায়ু পরিবর্তন নিয়ে একটা টপিক,
এরকমের একটার পর একটা টপিক আছে এখানে, কৃষি সম্পদ নিয়ে, শিল্প সম্পদ, সেবা খাত, ওখান থেকে কিন্তু আপনি একবারে বেসিক বলেন আর রিসেন্ট বলেন সব কিছু ওখানে আছে। তার মানে এই বইটা পারলে 100 টাকা দিয়ে কিনে ফেলেন, আর এই বছরেরটা আপনি এখান থেকে নোট করে ফেলেন। ক্লিয়ার? ওকে। ইত্তেফাক পত্রিকা তো পাবেন। 2477 কোটি ডলার। আল্লাহ, আমি কোটি লেখি নাই, 2477 কোটি। আল্লাহ রে, কোটি কোটি ভাই, 2477 কোটি ডলার। ওকে, ওকে। তাহলে আপনাদের ভূগোলের হলো 60টি প্রশ্ন, পরীক্ষার নোটিশ মঙ্গলবার। বিগত প্লাস ক্লাস, বিগত হলো আন্তর্জাতিক এবং ভূগোল। এখানে 160টি কোশ্চেন, 160টি প্রশ্ন বিগত, 35তম থেকে 42তম। আর এখানে 60টি প্রশ্ন। আর ক্লাস হলো সভ্যতা প্লাস গতকাল। আগামীকালকে তো শুক্রবার না, আপনাদের রিভিউ ক্লাস আছে, টেক্সট বুকের রিভিউ ক্লাস। এ সপ্তাহ তো হয়ে গেছে, ওই যে শনিবার নিয়েছিলাম ওই ক্লাসটা দেখবেন। এই সপ্তাহ রিভিউ ক্লাস নাই, এ সপ্তাহ শনিবার একটা ক্লাস হবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। শনিবার ক্লাসটা বলতেছি আমি, এই সভ্যতা প্লাস হলো অন্যান্য যে ক্লাসটা হয়েছে তার উপরে। এবং এখানে বিগত প্রশ্নের উপরে কোশ্চেন থাকবে 15টি, আর এই ক্লাসের উপরে প্রশ্ন থাকবে 10 অথবা 15টি। 25 নম্বর হতে পারে, 30 নম্বর হতে পারে, 10-15টি। পরীক্ষা নোটিশ মঙ্গলবার রাত 10টা। ক্লাস নোটিশ ক্লাস হলো শনিবার। ক্লাস শনিবার সন্ধ্যা 7:30। শনিবার সন্ধ্যা 7:30 রিভিউ ক্লাস হবে। না, রিভিউ ক্লাস হ্যাঁ এই সপ্তাহ দিতে হবে, রাইট। এই সপ্তাহ দিল, আগামী সপ্তাহ, ঠিক আছে। 7:30 হবে যে কোনো ক্লাস, শনিবার সন্ধ্যা 7:30 নেক্সট ক্লাস। আজকে এ পর্যন্তই। কনফিউশন থাকলে গ্রুপে পোস্ট দিবেন, পত্রিকা নোট করবেন, পত্রিকা পড়বেন, নিয়মিত পত্রিকা পড়বেন। আপনার পরীক্ষার কিন্তু বেশি দিন বাকি নাই। পত্রিকা এবং জব সলিউশন নিয়মিত অন্তত পক্ষে 2 ঘন্টা রাখবেন, 1.5 ঘন্টা জব সলিউশন, আধা ঘন্টা পত্রিকা। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।